নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের প্রত্যেকের অনুরোধ ছিল, দর্শক বৃন্দের অনুরোধ মতো আজকে আমরা নতুন একটি অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটির নাম প্রশ্নের সম্মুখে। সেইখানে আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন আমাদের সামনে এসেছে, যেখানে আপনাদের সংবাদ বাংলার কাছে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো, এবং আপনারা যারা যারা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে সরাসরি দিতে চাই। আরো একটি বিষয় বলে রাখা দরকার, যে অনুষ্ঠানটি আমরা আজকে করছি এই অনুষ্ঠানটি প্রত্যেক রবিবার আপনারা দেখতে পাবেন রাত্রি 8টায়। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে সেই সমস্ত প্রশ্ন আমরা তুলে ধরবো এবং আপনাদেরকে আমরা বলবো। প্রথম প্রশ্ন, আমি আপনাদের বিস্তারিত যে প্রশ্ন আমাদের কাছে এসছে সেই প্রশ্ন আমরা একবার আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আপনাদের বিভিন্ন ধরনের নিউজ এবং সাক্ষাৎকারমূলক সংবাদ আমি নিয়মিত দেখে থাকি, আমার ভালো লাগে। তবুও একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে, সর্বভারতীয় স্তরে মালদার কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে কোনো সাক্ষাৎকার অনুষ্ঠান করা যায় কিনা? তাদের পড়াশোনার প্রস্তুতির কথা শুনে অন্যান্য ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। প্রশ্নটি করেছেন ডক্টর আশিস কুমার বসাক, টিচার ইনচার্জ, এসি ইনস্টিটিউশন। আশিস বাবু, আপনাকে আমাদের সংবাদ বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, এবং যে প্রশ্ন আপনি আমাদের সামনে তুলে ধরেছেন সে বিষয়ে অবশ্যই আমরা আলোকপাত করব। এবং বিগত দিনে এবছরও বিভিন্ন কৃতি ছাত্রছাত্রী মালদা থেকে পাস আউট হয়েছেন এবং তাদেরকে বসার পরিকল্পনা, আমাদের সাক্ষাৎকারে তাদেরকে বসানোর পরিকল্পনা আমাদের বিগত দিনেও ছিল, কিন্তু কোনো কারণবশত আমরা তাদেরকে বসাতে পারিনি। আগামী দিনে আপনার যে কথা আপনি লিখেছেন যে অন্যান্য ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে, অবশ্যই শিক্ষামূলক একটি বিষয় অবশ্যই থাকা উচিত, এবং আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে শিক্ষামূলক বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তবে আপনি যে প্রশ্ন চেয়েছেন, যে উত্তর চেয়েছেন, যে সেই জায়গাতে আরো যারা কৃতি ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বসালে পরে বিষয়টা অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই অনুপ্রাণিত করবে, বিষয়টি একদম সঠিক। এবং আমরা নিশ্চয়ই চাইবো আগামী সপ্তাহে যাতে আমরা মালদার কোনো কৃতি ছাত্রছাত্রীকে আমাদের সঙ্গে সাক্ষাৎকারে বসাতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে পারবো, এবং উত্তর দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত থাকবে যাতে অন্যান্য ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। ধন্যবাদ আশিস বাবু, আপনাকে আরেকবার আমাদের সংবাদ বাংলায় এই প্রশ্ন করার জন্য। একদম আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। বেকারত্ব নিয়ে একজন প্রশ্ন করেছেন, তিনি লিখছেন, এই মুহূর্তে বেকারত্ব সবথেকে বড় একটি সমস্যা। প্রতিদিন লাইভ অনুষ্ঠানে বেকারত্ব একটি বিষয় হিসাবে একজন শিক্ষিত বেকার যুবকের সাক্ষাৎকার নেওয়া হলে বেকারত্বের যন্ত্রণা সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ প্রয়োজন বলে মনে করছি। প্রশ্নটি করেছেন মুন্না রায়, সম্পাদক, স্বপ্নছায়া আলোর দিশা স্বেচ্ছাসেবী সংস্থা। মুন্নাবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আমরা বলে রাখি, এই বেকারত্ব যে বিষয়টি, সত্যি আজকের দিনে বেকারত্ব একটি বড় সমস্যা, এবং করোনার জেরে বেহাল অর্থনীতি, তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গেও পড়েছে। করোনার জেরে চলতি বছরের এপ্রিল মাসে সারা দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 23.5%। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রিপোর্ট কিন্তু সেন্ট্রাল ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সিএমআই এর রিপোর্ট, সেই তথ্য অনুযায়ী কিন্তু আজকে বেকারত্ব এসে দাঁড়িয়েছে 23.5%। আমরা নিশ্চয়ই চাইব আমাদের এখানে এই জায়গা অবশ্যই থাকবে যেখানে বেকারত্বর যে সমস্যা সেই সমস্যা তারা তুলে ধরবে, এবং বেকারত্বের যে যন্ত্রণা, যা সামাজিক ব্যাধি বলে মনে করি আমরা, সেই জায়গা নিশ্চয়ই আস্তে আস্তে আমরাও সুন্দর পরিকল্পনার মাধ্যমে সরকারের শরণাপন্ন হয়ে নিশ্চয়ই চাইবো যে সেই জায়গাটা যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হোক, এবং বেকারত্ব যে সমস্যাটি সেই সমস্যাটি সমাজের সামনে আমরা তুলে ধরার চেষ্টা অবশ্যই করব। তাতে যারা শিক্ষিত বেকার রয়েছেন, যারা বিভিন্নভাবে নিজের জীবিকা নির্বাহ করছেন, এবং শিক্ষার মূল স্তম্ভ শিক্ষা থেকেও কিন্তু আজকে বহু যুব সমাজ, ছাত্র সমাজ, তাদেরকে কিন্তু বিভিন্ন উপার্জনের দিকে আজকে পা বাড়াতে হয়েছে একমাত্র অর্থের সংস্থানের জন্য। সেই জায়গায় আমাদের নজর থাকবে, এবং আমরা নিশ্চয়ই এর মধ্যেই দিন আপনাদেরকে অবশ্যই বলে দেব। সেই দিন আমরা বেকারত্বের সমস্যা নিয়ে অবশ্যই আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব। অশেষ ধন্যবাদ মুন্না রায় আপনাকে। তৃতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি করেছেন জয়শ্রী প্রসাদ, প্রিন্সিপাল অব নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমি।
তিনি বলছেন যে হোয়াট আর দ্য স্টেপস টেকেন অ্যাট মালদা টু কন্ট্রোল কোভিড। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। আমি নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমি প্রিন্সিপাল জয়শ্রী প্রসাদ ম্যাডামকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সংবাদ বাংলার পক্ষ থেকে। আপনি যে জিনিস জানতে চেয়েছেন সেই উত্তরের পরিপ্রেক্ষিতে বলি, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সৌমিত্র মোহন মহাশয় কিছুদিন আগে কিন্তু মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে এসেছিলেন। চিকিৎসা, উন্নত মানের পরিকাঠামো এবং করোনার তৃতীয় ঢেউ রুখতে রাজ্য সরকারের আগাম প্রস্তুতি নিয়ে মালদার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি, এবং তিনি জানিয়েছিলেন সারা রাজ্যে শিশুদের জন্য এসএনসিইউ, সিসিইউ সহ বিভিন্ন ওয়ার্ডে 3600 বেড ইতিমধ্যে তৈরি করা হয়েছে। পাশাপাশি কোভিডের জন্য 30,000 বেড প্রস্তুত করা হয়েছে। এবং আরো জানান তিনি, মালদা মেডিকেল কলেজ ট্রমা কেয়ার সেন্টার আপনারা প্রত্যেকে জানেন, এবং মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টার ছাড়াও একটি সুপার স্পেশালিটি হসপিটালের উদ্বোধন হতে চলেছে খুব অল্প সময়ের মধ্যে, যা স্বাস্থ্য দপ্তর সূত্রে মালদা থেকে আমাদের কাছে খবর। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের তৃতীয় ঢেউ আসার জন্য রাজ্য সরকারের সঙ্গে সমস্তভাবে প্রস্তুত রয়েছেন মালদা মেডিকেল কলেজ, যা আমরা কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হওয়াতে আমরা এই বিষয়টি সম্পূর্ণভাবে জানতে পেরেছি। এবং এই প্রশ্নের উত্তরে আপনাকে বলে রাখা প্রয়োজন, প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সকলেই কিন্তু করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে যথেষ্ট সচেতন, এবং বিশেষ করে মালদা মেডিকেল কলেজ তারা কিন্তু যে সমস্ত পদক্ষেপগুলো নিতে চলেছেন তা কিছুদিন আগেই কিন্তু স্বাস্থ্য আধিকারিকরা এসে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এবং সাংবাদিকদের কিন্তু তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন। অশেষ ধন্যবাদ জয়শ্রী প্রসাদ ম্যাডাম আপনাকে আমাদের সংবাদ বাংলায় এই প্রশ্ন করার জন্য। আমরা এর মাঝখানে আরো একবার বলে রাখি যে এর মধ্যেই আমাদের কাছে আরো কিছু প্রশ্ন এসে পৌঁছেছে, যে প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমাদের এই রবিবার দিন যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানের আগে যে হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের তরফ থেকে দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে অবশ্যই করে রাখবেন। প্রতি রোববার আমরা আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেব। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমি নিয়মিতভাবে সংবাদ বাংলায় প্রত্যেক দিনের রাত 8টার লাইভ অনুষ্ঠানে আপনার মতামত ধারাবাহিকভাবে দেখি। আমি বিদ্যালয়ের একজন পার্ট টাইম শিক্ষক। সংবাদ বাংলার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আমাদের নিবেদন, বিদ্যালয়ের পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি দাবা তুলে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে উপকৃত হব। প্রশ্নটি করেছেন শ্রী প্রলয় কুমার গুড়িয়া, যুগ্ম রাজ্য সম্পাদক, পার্ট টাইম স্কুল টিচার্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রলয় কুমার গুড়িয়া, আপনাকে অশেষ ধন্যবাদ। এবং সব থেকে যে বড় বিষয়টি, আপনারা আপনাদের বিভিন্ন দাবি দাবার কথা সংবাদ বাংলার মাধ্যমে তুলে ধরছেন বা আপনারা জানাতে চাইছেন। আমরা সেই বিষয়ে আপনাদের যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা বিগত দিনেও তুলে ধরেছি, এবং আপনাদের স্থায়ীকরণ সহ যে সমস্ত দাবি দাওয়া আপনারা করছেন তা যুক্তিসঙ্গত বা যুক্তিসঙ্গত নয় সেই বিচারে না গিয়ে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা যেভাবে তাদের দাবি দেওয়া সরকারের কাছে আপনারা প্রস্তুত হয়ে আপনারা সেইভাবে সাবমিট করতে চান, সেই বিষয়ে অবশ্যই আমাদের আলোকপাত থাকবে। এবং আমরা নিশ্চয়ই চাইব যে সমাজে যারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন এবং ন্যায্য দাবি যাদের রয়েছে তারা অবশ্যই যেন সেই খবর সংবাদ বাংলার মাধ্যমে সরকারের কাছে পৌঁছাক, সেই দাবি আপনাদের আমাদের তুলে ধরা কর্তব্য। আমরা সেই দাবি অবশ্যই আপনাদের তুলে ধরবো এবং বিগত দিনেও তুলে ধরেছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আবারও বলছি, পার্ট টাইম স্কুল টিচার্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে সংবাদ বাংলার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আপনাদের দাবি দেওয়া আগামী দিনে যেভাবে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংসদ বিভিন্ন মন্ত্রীকে আপনারা যেভাবে স্মারকলিপি জমা দিয়েছেন, আমরাও চাইব যে সেই জায়গায় আপনাদের সেই দাবি দেওয়া নিয়ে সরকারের দৃষ্টিগোচর করার। অশেষ ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী প্রশ্নে যাব। আপনার মতামত অনুষ্ঠান আমি প্রতিনিয়ত দেখি। বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হলেও রাজনৈতিক বিষয় বা ডিবেটমূলক আলোচনা কম। এই বিষয়ের উপর অনুষ্ঠান হলে সংবাদ বাংলার দর্শক হিসাবে খুশি হইব। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন। অবশ্যই আপনার এই প্রশ্ন আমাদের কাছে মূল্যবান। আমরা নিশ্চয়ই চাইব আপনি হয়তো আমাদের বিগত দিনের
নিউজের লিঙ্কগুলো দেখে হবেন, আমরা কিন্তু রাজনৈতিক জায়গা থেকে রাজনৈতিক সাক্ষাৎকার আমরা এর আগেও করেছি। করোনা মহামারীর জন্য আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান বন্ধ ছিল। আমরা যে কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃত্বদের এর আগেও আমাদের স্টুডিওতে ডেকেছি এবং তাদের সাক্ষাৎকার নিয়েছি। অবশ্যই আপনার প্রশ্ন আমরা মাথায় রাখবো এবং আগামী দিনে যাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বদের আমরা এখানে আনতে পারি এবং তাদের একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরতে পারি, সে বিষয়ে আমরা অবশ্যই আলোকপাত করব এবং অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে যাতে এই অনুষ্ঠান আপনাদের দিয়ে আমরা আরো বেশি খুশি হতে পারি। ধন্যবাদ আপনাকে অনেক। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমি। আপনার মতামত অনুষ্ঠানটি প্রায় প্রতিদিনই দেখে থাকি। মালদা জেলার শহরাঞ্চলের আর্সেনিক মুক্ত জলের অভাব রয়েছে বিভিন্ন জায়গায়, এই বিষয়ে কোনো প্রতিবেদন হলে ভালো লাগবে। প্রশ্নটি করেছেন রাজদীপ রায়, একজন ব্যাংক কর্মী, মালদা জেলা থেকে। আর্সেনিক মুক্ত, আজকে আমরা প্রত্যেকে জানি যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। তার মানে কি এই যে আমাদের জলের কোনো অভাব নেই? ব্যাখ্যাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে পর্যাপ্ত জল থাকলেও কিন্তু পর্যাপ্ত পানীয় জলের অভাব, আর সেই বিষয়ে একটি প্রতিবেদন আপনি চেয়েছেন রাজদীপ রায়। আমরা নিশ্চয়ই চাইব মালদা শহরে এই আর্সেনিক মুক্ত জলের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার বিষয়ে একটি অনুষ্ঠান অবশ্যই করতে, এবং এই আর্সেনিক মুক্ত জলের সমস্যা কিন্তু শুধুমাত্র প্রত্যন্ত গ্রামাঞ্চল বা শহরাঞ্চল বলেই নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে পানীয় জলের অভাব, শুধু পশ্চিমবঙ্গ বললেও ভুল হবে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই অভাব রয়েছে এবং এই নিয়ে একটি প্রতিবেদন অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। রাজদীপ বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মালদা জেলার যানজট একটি বড় সমস্যা। মালদা জেলার যানজট একটি বড় সমস্যা, বেড়েই চলেছে দুর্ঘটনা। এ বিষয়ে আপনাদের আলোকপাত করার অনুরোধ জানাচ্ছি। মালদা জেলার যানজটের সমস্যা, শহরের যে ভৌগোলিক অবস্থান সেই অনুযায়ী মালদা জেলা অনেকটাই ছোট এবং ভৌগোলিক কারণে হোক বা অন্যান্য কারণে সমসাময়িক রাস্তা যা হয়েছে এবং দুর্ঘটনা এড়াবার জন্য পুলিশ প্রশাসন থেকে কিন্তু বিভিন্ন সচেতনতামূলক প্রচার করা হয়েছে এবং আপনারা দেখে থাকবেন মালদাবাসী যারা রয়েছেন তারা জাতীয় সড়কের ধারে কিন্তু গার্ডরেল দেওয়া হয়েছে যাতে দুর্ঘটনাকে এড়ানো যায়। কিন্তু যে বিষয়ে আপনার প্রশ্ন, আপনি চেয়েছেন যে মালদার যে সমস্ত দুর্ঘটনা ঘটছে এবং যানজট এড়ানোর জন্য যা কিছু করা প্রয়োজন তার জন্য প্রশাসনের অবশ্যই ভূমিকা রয়েছে, তার সঙ্গে রয়েছে জনসাধারণের সচেতনতা। জনসাধারণকেও সচেতন হওয়া প্রয়োজন। আপনারা দেখবেন আমরা বিভিন্ন সময় রাস্তাঘাট চলতি রাস্তাঘাটেও দেখতে পেয়েছি, এমন দৃশ্য আমাদের ক্যামেরাতে উঠে এসছে যে কোনো জায়গায় কিন্তু যারা কর্তব্যরত পুলিশ অফিসার যারা ট্রাফিক ডিউটি করছেন তারাও কিন্তু অনেক সময় রাস্তায় মানুষকে দড়ি দিয়ে রাস্তা বন্ধ করে রেখে আটকানোর চেষ্টা করেছেন, সিগন্যাল রক্ষা করার জন্য তারা বিভিন্ন সামাজিক বার্তা দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কিছু অসচেতন মানুষ রয়েছে যারা কিন্তু তাকে প্রাধান্য না দিয়ে, তাকে না মেনে সেই ট্রাফিক রুলকে ব্রেক করে কিন্তু তারা আজও মালদা শহরে ঘুরে বেড়াচ্ছেন। এবং না বললেই নয় যে কিছু জায়গায় বাইক দৌরাত্ম, যে দৌরাত্ম কিন্তু দুর্ঘটনার প্রবণতা আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এটি একটি ভয়ঙ্কর সমস্যা এবং প্রশাসন যেভাবে ব্যবস্থা নিচ্ছে এবং যে পথ নিরাপত্তা সপ্তাহ আপনারা দেখেছেন, প্রশাসনিকভাবে পথ নিরাপত্তা সপ্তাহ নিয়ে কিন্তু প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রচার করেছে। একটি বার্তা আমি অন্তত সংবাদ বাংলার পক্ষ থেকে দেব যে প্রশাসনের যেমন সচেতনতামূলক বার্তা প্রশাসন দেবে বা প্রশাসন দিচ্ছে, রাজ্য সরকার সেই ব্যাপারে উদ্যোগী বা বিভিন্ন রাস্তার জাতীয় সড়কের সংস্কার কিন্তু কিছু জায়গায় হয়েছে যা অস্বীকার করা যায় না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষকেও সচেতন হতে হবে। এই সচেতনতা মানুষের মধ্যে না থাকলে আপনারা দেখতে পাবেন মালদা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাফিক পয়েন্টে আজকের দিনেও কিন্তু হেলমেট ব্যবহার করার জন্য পুলিশ প্রশাসন থেকে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই সমস্ত জায়গায় ধরপাকড় চলছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানুষ সেই রাস্তাটাকে এড়িয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রবণতা এটাই হওয়া উচিত, প্রত্যেকে হেলমেট পরুন, কারণ হেলমেট আপনাকে জীবনের সুরক্ষা দেবে। এই বিষয়ে কেন পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর আইন করে মানুষকে বোঝাতে হবে যে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা কি আছে।
সেই জায়গায় মানুষের আরো বেশি সচেতন হওয়া বলে আমি মনে করি। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক, আপনি জানিয়েছেন যে এই নিয়ে একটি প্রতিবেদন, অবশ্যই আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব এবং নিশ্চয়ই আমরা আশা রাখবো যে এই বিষয়ে আরো নতুন কোনো কাউকে বা প্রশাসনিক তরফ থেকে কাউকে বসিয়ে তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা আমরা অবশ্যই করব। ধন্যবাদ আপনাকে। একদম পরবর্তী প্রশ্নে চলে যাব। করোনার তৃতীয় ঢেউয়ের জন্য আগামী কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন? প্রশ্নটি করেছেন মনোরঞ্জন দাস, শিক্ষক, মালদা টাউন হাই স্কুল। মনোরঞ্জন বাবু, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে বিগত দিনে আমাদের সংবাদ বাংলার পক্ষ থেকে যে সমস্ত অনুষ্ঠান করা হয়েছে তার মধ্যে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন আমরা একজন ডাক্তারবাবুকে বসিয়েছিলাম এবং তার মূল্যবান বক্তব্য দর্শকদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে যা আমরা প্রত্যেকে শুনছি এবং সে বিষয়ে কি কি সচেতনতার প্রয়োজন সেখানে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। যদিও তা খুব বেশি হলে হয়তো 1 মাস আগে আমাদের সেই অনুষ্ঠানটি হয়েছে। তবে মনোরঞ্জন বাবু, আপনাকে আমি আবারও বলবো যে আপনি যে প্রশ্নটি করেছেন যে করোনার তৃতীয় ঢেউয়ের জন্য আগামী কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন, যার উত্তর কিন্তু একমাত্র দিতে পারেন কোনো একজন বিশিষ্ট ডাক্তার যারা এই বিষয়ে সব থেকে বেশি ওয়াকিবহল এবং যারা এই বিষয়ে সব থেকে ভালো বোঝেন। আমরা নিশ্চয়ই এই প্রশ্ন নিয়ে আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো একজন ডাক্তারবাবুকে নিশ্চয়ই বসাবো এবং তার মূল্যবান বক্তব্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো এই বিষয়টির জন্য যে করোনার তৃতীয় ঢেউ রুখতে কি কি প্রয়োজন। মনোরঞ্জন বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বৃক্ষরোপণ ও রক্তদান শিবির নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আপনাদের চ্যানেলে বিভিন্ন সময়ে দেখানো হয়েছে, কিন্তু এইডস নিয়ে সমাজ সচেতনতামূলক কোনো অনুষ্ঠান হলে অবশ্যই ভালো লাগবে। প্রশ্নটি করেছেন সন্দীপ দাস, মঙ্গলবাড়ি, মালদা। বৃক্ষরোপণ এবং রক্তদান বিষয়টি অবশ্যই আপনি যেটা বলেছেন অবশ্যই ঠিক। আমরা বৃক্ষরোপণ এবং রক্তদান নিয়ে কিন্তু সমাজকে সচেতন করার জন্য বিভিন্ন সাক্ষাৎকার আমরা এখানে করেছি এবং রক্তদানের যে প্রয়োজনীয়তা, আজকে যে রক্ত সংকট সে বিষয়ে হোক বা বৃক্ষরোপণে পরিবেশ দূষণ বিষয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা আমাদের নিউজ চ্যানেল থেকে আপনাদেরকে দেখিয়েছি। তবে এইডস যে বিষয়টি আপনি বলছেন যে বিষয়ে সমাজের কাছে একটা ভালো বার্তা পৌঁছানো উচিত, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আগেই রয়েছে এবং একটি অনুষ্ঠানও আমরা একদম ঠিক করে রেখেছি, যা আগামী মাসের 1 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমরা সেই অনুষ্ঠান করব এবং কোনো একজন বিশিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে আমাদের কথা হয়ে রয়েছে। তাকে সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমরা আমাদের স্টুডিওতে পাবো এবং এই এইডস নিয়ে যে সচেতনতামূলক বার্তা প্রচার করা উচিত তা অবশ্যই আমাদের সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে সেই বার্তা অবশ্যই যাবে। ধন্যবাদ সন্দীপ বাবু আপনাকে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হারাধন সাহা, সম্পাদক, নতুন প্রজন্ম, উনি একটি প্রশ্ন করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের মুখটা এখন হলো অফ ফোকাসের মতো তোলা ছবির মতো, অস্পষ্ট এবং ব্লার। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নামে ক্যামেরাটাকে ধরে রয়েছেন যারা, তাদের হাত কাঁপছে। সেটা কি হাতের স্নায়বিক দুর্বলতা, নাকি হাতের বাইরে অন্য কোনো হাতের বাধা দান কিংবা বল প্রয়োগ, নাকি দুটোই? তা নিয়ে তর্ক চলতেই পারে, কিন্তু প্রধান বিষয় হলো ছবি আর ঠিকঠাক উঠছে না। বস্তুনিষ্ঠ সত্যের অবয়ব অস্পষ্ট, কোথাও ঘোলাটে, কোথাও বা এক পেশে, কিন্তু কেন? এ নিয়ে আপনার মতামত। অবশ্যই প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। হারাধন বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ এই প্রশ্নের জন্য। তবে এই প্রশ্নের উত্তর একটু বিস্তারিত। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে কিন্তু সংবাদ মাধ্যম। আপনি নিজেও আপনার লেখায় স্বীকার করেছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই জায়গায় দাঁড়িয়ে একটি কথা না বললেই নয়, আজকে প্রতিনিয়ত আমরা ঘরে বসে যে খবরগুলো পাচ্ছি তার অবদান কিন্তু একজন সাংবাদিকের। আপনি ইয়াস ঝড়ের প্রভাব দেখেছেন এবং এমনও খবর আপনারা বিভিন্ন টেলিভিশনের পর্দায় কিন্তু দেখেছেন যেখানে কিছু সাংবাদিককে কিন্তু মৃত্যুর মুখে পড়তে হয়েছিল এবং মৃত্যু পর্যন্ত হয়েছে। আমরা গত কয়েকদিন আগের একটি নিউজ সম্প্রচার করেছিলাম যেখানে কিন্তু কোনো একজন সাংবাদিক, যার বাড়ি কিন্তু
মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক দলের কোন নেতা নেত্রীদের নেতার দ্বারা কিন্তু সেখানে তাকে আটক করে রাখা হয় কোনো একটি নিউজ সম্প্রচার করতে গিয়ে, এবং তাকে কিন্তু শারীরিকভাবে হেনস্থা করা হয়। প্রায় 2 ঘন্টা হেনস্থা চলে তার সঙ্গে। তারপর বিভিন্ন রকম ভাবে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে প্রশাসন যখন দৃষ্টিপাত করে তখন কিন্তু সেই সাংবাদিককে ছাড়া হয়। আজকে এই কথাগুলোর প্রয়োজনীয়তা এই কারণ একজন সাংবাদিকের ভূমিকা কিন্তু সমাজে সব থেকে বড় বলে আমি মনে করি। এই কারণেই যে তার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে হয়তো অনেক কথা বলা হবে, কিন্তু যে সাংবাদিক আজকের দিনে রোদ জল ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে যারা প্রতি মুহূর্তে নিউজ করে চলেছেন এবং প্রতি মুহূর্তে সেই আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, তিনি কিন্তু একজন সাংবাদিক। আর যে বিষয়টি আপনি বলছেন সেই বিষয়টি হচ্ছে পক্ষপাতিত্ব। পক্ষপাতিত্বর বিষয়ে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক রয়েছে, যে তর্ক বিতর্কে আমি এই মুহূর্তে যেতে চাই না, কারণ একজন সাংবাদিকের ভূমিকা কিন্তু শেষ ভূমিকা। তিনি যে খবর সংগ্রহ করতে যান সেই খবর কিন্তু প্রত্যেকটি মানুষ, সমাজের প্রত্যেকটি মানুষকে দেখানোর জন্য। আজকের দিনে সোশ্যাল মিডিয়া প্রচন্ড স্ট্রং, আপনারা প্রত্যেকে জানেন সোশ্যাল মিডিয়া আজকে এতটাই শক্তিশালী, যেখানে কিন্তু অনেক ক্ষেত্রে কোনো সাংবাদিক উপস্থিত না থাকলেও কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ অনেক খবর জানতে পারে। বিষয়টি কিন্তু এক জায়গাতেই, সেটি হচ্ছে সংবাদ। এই সংবাদ যারা প্রতি মুহূর্তে সংগ্রহ করছেন এবং আপনাদের সামনে তুলে ধরছেন, স্বচ্ছ সংবাদ পরিবেশন একজন সাংবাদিকের ঐকান্তিক দায়িত্ব বলে মনে করি। আর সেই কারণে আজকে ছবি তুলতে গিয়ে যে ছবি সাংবাদিকরা বিভিন্ন জায়গায় অনেক জীবনের ঝুঁকি নিয়ে, যে সমস্ত তাদের যে পরিবার তাদের কথা চিন্তা না করে তারা যে ছবিগুলো সংগ্রহ করে তুলে নিয়ে এসে আমাদের সমাজের সামনে তুলে ধরছেন, অবশ্যই তার কিন্তু মূল্য প্রচুর। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাংবাদিক নিগ্রহের ঘটনা পেয়েছেন। সেই জায়গায় দাঁড়ালে কিন্তু, যেমন আমি এটা বলবো না যে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ায় না, সাধারণ মানুষ যেমন দাঁড়ায় তার পাশাপাশি কিন্তু সাংবাদিক বন্ধুরাই সাংবাদিকদের পাশে দাঁড়ায়, এবং প্রশাসনিক হস্তক্ষেপে শেষ পর্যন্ত যে ঘটনা আপনাদের একটু আগেই বলছিলাম যে মুর্শিদাবাদের ঘটনা, শুধু মুর্শিদাবাদই কেন, বিভিন্ন সময় তার কিছুদিন আগে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, এই সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু সাংবাদিক নিগ্রহ হয়েছে। বিষয়টি এক জায়গাতেই, যে সাংবাদিক ছবি তুলতে গেছে সেই সাংবাদিককে যে রাজনৈতিক দল হোক, যে রাজনৈতিক দলের ঘা লেগেছে বা যে খবর সম্প্রচার করতে গেলে সেই রাজনৈতিক দলের কষ্ট হবে, সেই ছবি তুলতে দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই ছবি তুলে নিয়ে এসে সমাজের সামনে তুলে ধরেছে যার নাম সাংবাদিক। আপনাদের আরো একবার বলে রাখি, এই সাংবাদিক সম্পর্কিত আপনি যে প্রশ্ন করেছেন, অবশ্যই তার মূল্যায়ন আমাদের কাছে অনেক, আমরা নিশ্চয়ই চাইব, এবং আপনাকেও সেই জায়গায় আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করব। সমস্ত মালদা জেলার যত নিউজ চ্যানেল রয়েছে প্রত্যেককে আমাদের সংবাদ বাংলার পক্ষ থেকে, এবং যত সাংবাদিক রয়েছেন প্রত্যেক সাংবাদিককে আমাদের সংবাদ বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ অভ্যর্থনা জানাই, যে যারা এই মুহূর্তে এবং করোনার সময় আপনি ঘরে বসে থাকলেও কিন্তু সমাজের মানুষকে যে খবর পৌঁছে দিয়েছে তিনি একজন সাংবাদিক। আর সেই সাংবাদিক নিয়ে যদি কোনো প্রশ্ন হয়, প্রশ্ন মানুষের মনে অনেক থাকবে, আপনার প্রশ্নও আমাদের কাছে মূল্যবান। তবে আপনি যেরকম চান আমরাও ঠিক সেরকম চাই, যে সেই স্বচ্ছ পরিবেশন, যে নিউজ সংগৃহীত হবে সেই খবরের স্বচ্ছ পরিবেশন একটি সাংবাদিকের কিন্তু কাজ, এবং যা অবশ্যই শুধু আমাদের নিউজ চ্যানেল সংবাদ বাংলার পক্ষ থেকেই নয়, সমস্ত নিউজ চ্যানেলের কাছে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনের পর্দায় দেখেছি কোনো জায়গায় সাংবাদিকদের নিগ্রহ হয়েছে, কোনো জায়গায় সাংবাদিকরা বিপদে পড়েছেন, মার খেতে হয়েছে সাংবাদিকদের, সে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনার আরাধন বাবু, আপনার প্রশ্নের একদম শেষ পর্যায়ে এসে আমি শুধু একটি মাত্র কথা আপনাকে বলতে চাই, খবরের সম্প্রচার যা হয় প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ভালো এবং মন্দ রয়েছে। আজকে কিছু ভালো কিছু মন্দ নিয়েই কিন্তু সমাজ, আর সেই মন্দকে ভালোতে রূপান্তরিত করা কিন্তু সংবাদ মাধ্যমেরই কাজ। আর এই সংবাদ মাধ্যমের গুরুত্ব আপনিও অবশ্যই স্বীকার করছেন, এবং আপনার সঙ্গে আমি সহমত। আপনার যে বিষয় যেটি আপনি তুলে ধরতে চাইছেন, যে স্বচ্ছ পরিবেশন, সেই স্বচ্ছ পরিবেশন কিন্তু প্রত্যেকের আমাদের কাম্য, যে স্বচ্ছ পরিবেশন অবশ্যই হোক।
আমি আজকের সময় একদম কম, তা সত্ত্বেও যে সমস্ত প্রশ্ন আমাদের বাকি রয়ে গেল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা রবিবার দিন আপনাদের সঙ্গে বসবো, কারণ রবিবার থেকে আবার পরের রবিবার দিন আমরা এই অনুষ্ঠানটি প্রত্যেক রবিবার করে আপনাদেরকে দেখাবো। একটি বিষয় না বললেই নয়, আলোচনার একদম শেষ পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে আমরা আমাদের সংবাদ মাধ্যমের দ্বারা প্রচারের আলোতে নিয়ে আসার কারণ শুধুমাত্র একটি, যে সরকারের সঙ্গে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা হাতে হাত মিলিয়ে এই করোনা মহামারীর মধ্যে কাজ করেছেন, অল্প বিস্তর হোক বা বেশি, যে যেরকম কাজ করেছেন সেটি কিন্তু অবশ্যই মূল্যবান, অবশ্যই তা কিন্তু সমাজের জন্য ফলদায়ী। সেই ক্ষেত্রে আমাদের কাছে প্রত্যেক স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছেন মালদার, এবং শুধু মালদা বলেই নয়, বিভিন্ন জেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু মানুষের জন্য কাজ করে গেছে, এই করোনা মহামারীর সময় হোক বা স্বাভাবিক দিনে হোক। প্রত্যেককে আমাদের সংবাদ বাংলার পক্ষ থেকে সাধুবাদ জানাই। এবং শুধুমাত্র সংবাদ বাংলার প্রশ্ন যদি আসে তাহলে একটি কথা আপনাদেরকে অবশ্যই বলবো, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে আমরা আমাদের স্টুডিওতে বসিয়েছি, আগামী দিনে যারা আরো রয়েছেন, হয়তো এত কম সময়ের মধ্যে প্রত্যেককে বসানো সম্ভব হয়নি, আগামী দিনে আমরা প্রত্যেক স্বেচ্ছাসেবী সংস্থাকে বসাবো, এবং আপনারা যেভাবে কাজ করে গেছেন বা যেভাবে কাজ করে চলেছেন তা অবশ্যই প্রশংসনীয়, এবং আগামী দিনে কি কি কাজ আপনারা করেছেন তা অবশ্যই আপনাদেরকে আমরা আমাদের ক্যামেরায় তুলে ধরে আপনাদের প্রচারের আলোয় নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। অশেষ ধন্যবাদ। আজকে আপনারা যে সমস্ত প্রশ্ন করেছিলেন, আমাদের সময় শেষ জন্য আজকে আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। তবে আবারও বলে দিই, আপনারা আমাদের নম্বর লিখে রাখতে পারেন, আমাদের অফিসিয়াল নম্বর 9163299143। এই নম্বরে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন আমাদেরকে অবশ্যই করবেন। আমরা প্রতি রবিবার আমরা আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিব। প্রশ্ন যে কোনো হতে পারে, সে রাজনৈতিক হোক বা সামাজিক বা স্বাস্থ্য বা খেলাধুলো, যে কোনো বিষয়। এবং যে বিষয়গুলো আজকে এখান থেকে উঠে এসছে, দর্শকদের কাছ থেকে যে প্রশ্ন আমরা পেয়েছি, সেই প্রশ্নের উত্তর আরো বিস্তারিত আগামী দিনে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আগামী রবিবার আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার আপনাদের মুখোমুখি হব, আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী রবিবার আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে আবার দেখা হবে ঠিক এই সময়। নমস্কার।